Okay, sir. I will try my best. ক্যামেরা রেডি করে দিছি, এই জন্য তো টক। এখন কথা শুরু। তো থাকলে আর আসনে বেশি আর রেডি নেই। এদিকে মনে হয়, এদিকে মনে হয়। রেডি, রেকর্ড কিন্তু চলতেছে, পরে কাট করতে হবে আর কি। সাইমন, এটা কিন্তু আমি ফিডব্যাক আবার জিজ্ঞেস করুম, কারণ এটা আমাদের পড়া, দুষ্টামি করে লাভ নেই। এদিকে দিয়ে বসো, রিপ্লাই দিবা। ও কোন ক্লাসে? ফার্স্ট ইয়ার। তোমার টপিক এটা আছে, যেমন আমাদের ফার্স্ট ইয়ারের বেসে এটা অলরেডি শেষ, কারণ ওরা ওই টপ লেভেলের স্টুডেন্ট গুলো, ব্রাদার 1 2 3 4 সবগুলাই। তুমি কোন স্কুল? সমনি। স্কুল কোনটা? পাইলট। যাই হোক, ব্রাদারের সবগুলার একটা সুবিধা হচ্ছে, আগে তো পরীক্ষা আমরা অনার ইন্টারের ক্লাস শুরু হইলে তারপরে মাসে শুরু করতাম, আর এবার এখনো ভর্তি হয় নাই, এবার আগেই শুরু হয়েছে, এটা একটা ভালো। তো যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে তোমাদের ইংরেজি গ্রামারের 3 নম্বর যে টপিকটা, সেটার নাম হচ্ছে ফ্রেজ ওয়ার্ড। তো ফ্রেজ ওয়ার্ড কি, আমি সেটা একটু ধারণা দিই। ফ্রেজ ওয়ার্ড হচ্ছে একগুচ্ছ শব্দ, অর্থাৎ একের অধিক শব্দ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো মেইন ভার্ব থাকবে না। একটার অধিক শব্দ যখন একসাথে বসবে এবং সবগুলো শব্দ একসাথে আবার আরেকটা মিনিং দিবে, সেটাই হচ্ছে ফ্রেজ ওয়ার্ড। যেমন ধরো, এ লট অফ, 3টা শব্দ, এ লট অফ, 3টা শব্দকে আমরা যদি আবার একসাথে করি, এটার মানে হবে মেনি, অনেক। তাহলে এ লট অফ, এখানে কিন্তু একাধিক ওয়ার্ড, আর মেনি কিন্তু একটা ওয়ার্ড। এই এ লট অফটা হচ্ছে একটা ফ্রেজ ওয়ার্ড, যেখানে কোনো সাবজেক্টও নাই, কোনো মেইন ভার্বও নাই। তো এই ফ্রেজ ওয়ার্ড তোমাদের বইতে অনেক, হাজারের উপরে, বাট আমাদের পরীক্ষায় মোটামুটি আমরা কিছু সংখ্যক ফ্রেজ ওয়ার্ড করলেই আমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে। তেমনই কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ এখানে বক্সে, 10টা শব্দ দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় কাজ হচ্ছে শুধু কোন ABCD দিয়ে তোমরা শুধু উত্তরটা লিখবে, অর্থাৎ পুরোটা লেখার তোমার কোনো প্রয়োজন নেই। এখন এখানে যদি আমরা নিয়ম বলি, তাহলে অনেকেই বুঝবা না, অর্থাৎ নিয়ম অনুসারে ফ্রেজ ওয়ার্ড বসানোটা অনেক কঠিন। আমরা এখানে কিছু সিস্টেমের মাধ্যমে, ধরো আমি ইংরেজির একেবারে অর্থ জানি না বা কিছুই জানি না, কিন্তু আমাকে পরীক্ষায় এগুলো কি করতে হবে? লিখতে হবে, আমাকে পূর্ণ নম্বরটা পেতে হবে। তাহলে আমি সেই নম্বরটা পেতে হলে কিভাবে করতে হবে? আমি তো আর পরবর্তীতে সবাই তো আর টিচার হবে না, আমার নম্বরটা কিভাবে 5-এ 5 পাওয়া যায় সেটাই আমরা দেখবো। তো তোমরা পরীক্ষায় প্রথমে এ থেকে যে পর্যন্ত লিখে ফেলবে। লেখার পরে তোমরা প্রথমে দেখবা যে পরীক্ষার প্রশ্নে বক্সে এই শব্দটা আছে কিনা। এখানে কি লেখা আছে? হোয়াট ডাজ লুক লাইক। এই হোয়াট ডাজ লুক লাইক এই শব্দটার মানে হচ্ছে কোনো একটা জিনিস দেখতে কেমন। যখন কোনো একটা জিনিস দেখতে কেমন এই কথাটা বোঝানো হয়, সেখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো। এখন আমরা অনেক স্টুডেন্ট আছি যারা বাক্যটা দেখে অর্থই বুঝি নাই, তাহলে আমি কি করে বুঝবো যে এখানে এরকম কিছু বুঝাচ্ছে কিনা? তখন আমি কি করে বসাবো? তখন তোমরা যেটা করবা, এই 10টা লাইনের ভিতরে যেই লাইনে 2টা শূন্যস্থান আছে, সেই লাইনটাতে তুমি দিবা কি? হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এক্ষেত্রে তোমাকে আর নিয়ম দেখার প্রয়োজন নেই, জাস্ট তুমি কি খেয়াল করবা? 2টা শূন্যস্থান। দেখো এখানে কয়টা শূন্যস্থান? একটা। এখানে একটা, 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 সব এখানে আসলে দেখো 2টা। এখানে কয়টা আছে? তার মানে তুমি অর্থ বুঝো বা না বুঝো, তুমি একেবারে মুখস্থ বুঝে, চোখটা ভালো থাকলে তুমি বুঝবা যে এখানে 2টা শূন্যস্থান আছে, এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে আমরা এটা কত নম্বরে দিব? যে নাম্বারে। তুমি প্রথমে এটা দিয়ে ফেলবা, এই যে এখানে বলবে হোয়াট ডাজ লুক লাইক। এখন তুমি যদি আবার পরীক্ষার হলে আগেই 2টা শূন্যস্থান খোঁজ করো, তাহলে কিন্তু বোকামি হবে। হয়তো এটা পরীক্ষা আসে নাই, কিন্তু তুমি সব 2টা শূন্যস্থান খুঁজতেছো, তাহলে কিন্তু হবে না। যদি এটা পরীক্ষা আসে, দেন তুমি 2টা শূন্যস্থান খোঁজ করবা। আচ্ছা, এরপর তুমি দেখবা এই শব্দটা আছে কিনা। এখানে কি লেখা আছে? হোয়াটস ইট লাইক। কি লেখা আছে? হোয়াটস ইট লাইক। এটা না এসে এটার সাথে আরেকটা শব্দ আসতে পারে, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড।
উড ইউ মাইন্ড। তো হোয়াটস ইট লাইক মানে হচ্ছে কোন একটা জিনিস তুমি খাইছো অথবা অনুভব করছো, এটা কেমন, অনুভূতিটা কেমন, এরকম কিছু বোঝানোর জন্য বসে হোয়াটস ইট লাইক। এখন তুমি দেখো অর্থ দেখে বুঝো নাই, তাহলে তুমি কি করবা? সেক্ষেত্রে শূন্যস্থানের পরে হয় ভার্বের সাথে আইএনজি থাকবে অথবা থাকবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো যেই শূন্যস্থানটার পরে হয় ভার্বের সাথে আইএনজি আছে অথবা কি আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ওই শূন্যস্থানটাতে বসবে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। তো যেহেতু আমার হোয়াটস ইট লাইক আছে, তাহলে আমি এবার খোঁজ করি এখানে শূন্যস্থান আবার আইএনজি নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, কোথায় আছে দেখো এখানে এইচ নাম্বারটাতে যদি তুমি ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু শূন্যস্থান পরে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তার মানে তুমি বুঝতে পারছো এখানে বলবে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। তাহলে তুমি এটাও বুঝে গেছো যে আল্লাহ যদি আমার চোখটা ভালো রাখে আমি বুঝতে পারবো এখানে কি হবে, হোয়াটস ইট লাইক। কেন হবে? শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি আছে। এটা না থেকে আবার কি থাকতে পারে, উড ইউ মাইন্ড, একই নিয়ম। আবার অনেক সময় আইএনজি না দিয়ে কি থাকতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা ধরো এই দুটো বসাইছো, এই দুটো বসানোর পরে কোনো কারণে ধরো এটাও আছে হোয়াট ইফ। এই হোয়াট ইফ মানে হচ্ছে কি হবে যদি আমি মেট্রিকে এ প্লাস পাইলাম কিন্তু ইন্টারে ফেল করলাম, কি হবে যদি আমি ফেল করি? তুমি যে এত দ্রুত বাইক চালাইতেছো, যদি অ্যাক্সিডেন্ট করো তাহলে কি হবে? এই যে মনের ভিতরে একটা ভয়, এরকম বোঝানোর জন্য বসে হোয়াট ইফ। এখন আমি যদি অর্থ না বুঝি তখন কি করে বসাবো? প্রথমে চেষ্টা করবা এই দুটো বসানোর জন্য, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক। ভালো করে যদি খেয়াল করো, এটা একটা প্রশ্ন, এটাও একটা প্রশ্ন, এটাও একটা প্রশ্ন। তার মানে এই লাইনটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আছে কিনা? এই লাইনটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই দুটো বাদে আর যদি কোনো সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তুমি সহজে বুঝে যাবে ওই সেন্টেন্সটাতে বলবে হোয়াট ইফ। কারণ এই তিনটাতে প্রশ্ন দেখো, আর কোনটাতে প্রশ্ন নাই। যদি পরীক্ষায় এই দুটা না আসে, এটা আর এটা আসে, আগে এটা বসাইবা আর বাকি প্রশ্নবোধকে এখানে দিবে এটা। যদি এটা এটা আসে, আগে এটা বসাইবা তারপর বাকি প্রশ্নতে এটা দিবা। তিনটা আসলে আগে উপরে দুটো বসাইবা তারপরে হোয়াট ইফ বসাইবা, তাহলে তিনটা ক্লিয়ার। কেমন? এরপরে বসানোর চেষ্টা করবা উড রাদার। উড রাদার মানে হচ্ছে বরঞ্চ ভালো হয়। তোমার জন্য দুইটা কাজ, হয় তুমি এখন বাসায় বসে বসে মোবাইল টিপবা আর না হয় ক্লাসে যাইবা। তুমি মনে করো আজকে ক্লাসটা না করে যাই মোবাইল টিপি, তাহলে ভালো হয়। আর তুমি মনে করো না আমি মোবাইল না টিপি আজকে যদি ক্লাসটা করি সেটা ভালো হয়। এই দুইটা কাজ থেকে একটাকে বেছে নেওয়ার জন্য আমরা ব্যবহার করি উড রাদার। এখন যদি আমি লাইনের অর্থ না বুঝি তখন কি করব? সেক্ষেত্রে শূন্যস্থানের পরে যে কোনো জায়গায় একটা দেন থাকবে। কি থাকবে? দেন। এটা কিন্তু যেমন শূন্যস্থানের পরেই ছিল, কিন্তু দেনটা থাকবে শূন্যস্থানের পরে দুই তিনটা ওয়ার্ডের পরে, একদম শূন্যস্থানের পরে থাকবে না। তাহলে দেখো এখানে বি আ সেলফ এমপ্লয়েড ম্যান দেন, এখানে আসছে না? তাহলে এখানে দেন আছে মানে তুমি এখানে বুঝবা কি বসবে, উড রাদার। উড রাদার মানে হচ্ছে বরঞ্চ ভালো হয়। দুইটার ভিতরে যে কোনো একটা করব, এটা বেছে নেব এটা না করে। এমন হতে পারে এই যে এখানে যেটা অর্থ সেটা হচ্ছে সৈকত হচ্ছে একজন সৈকত কি করছে, উড রাদার বি আ সেলফ এমপ্লয়েড ম্যান দেন ওয়েস্ট টাইম রানিং আফটার আ জব। সে চাকরির পিছে দৌড়ে সময় নষ্ট না করে বরঞ্চ সে একজন আত্মকর্মজীবী হলে ভালো হয়। তাহলে গেল উড রাদার। এরপরে বসানোর চেষ্টা করবা ওয়াজ বর্ন, যদিও সেটা আমাদের এখানে নাই। যদি পরীক্ষা থাকে তো ওয়াজ বর্ন শব্দটার অর্থ হচ্ছে কেউ একজন জন্মগ্রহণ করলো। তো কেউ একজন যখন যখন তোমার প্রশ্নে ওয়াজ বর্ন দেওয়া থাকবে, তাহলে ওই লোকটা কোথায় জন্মগ্রহণ করেছে সেই জায়গাটা থাকবে, অথবা সে কত সালে কত তারিখে জন্মগ্রহণ করেছে সেই সালটা উল্লেখ থাকবে। তো তোমার প্রশ্নে যখন ওয়াজ বর্ন থাকবে, তুমি যে লাইনে একটা সাল অথবা একটা জায়গার নাম দেখবা সেই লাইনটাতে বসাই দেবে কি ওয়াজ বর্ন। এখন এখানে নাই, এটা চিন্তা করারও দরকার নেই। এরপরে বসানোর চেষ্টা করো ইট, দেয়ার অথবা অ্যাজ সুন অ্যাজ। এই তিনটার ভিতরে একসাথে ক্লিয়ার করার চেষ্টা করবা। ইট আর দেয়ার এবং অ্যাজ সুন অ্যাজ এরা নরমালি সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকলে বসে। কোথায়? সেন্টেন্সের শুরুতে। এখন দেখো আমার তিনটা আসছে, তাহলে তো আমার তিনটা যদি শুরুতে শূন্যস্থান থাকে তাহলে আমি কোথায় কোনটা দিব? দুইটা ক্লজ থাকলে হবে অ্যাজ সুন অ্যাজ, আর একটা ক্লজ থাকলে হবে ইট অথবা দেয়ার। ক্লজ মানে হচ্ছে একটা বাক্যের খণ্ডিত অংশ যার ভিতরে সাবজেক্ট আছে মেইন ভার্ব আছে।
এখন ধরো আমি তোমাকে যদি বলি যদি তুমি আসো আমি যাব, এখানে দুইটা অংশ, একটা হলো তুমি আসো, একটা হচ্ছে আমি যাব। এরকম দুইটা অংশ থাকলে সেখানে ইফও বসতে পারে। আবার ধরো যখনই সে খবরটা শুনলো সে কান্নায় ভেঙে পড়লো, দুইটা অংশ, এরকম হলো হবে as soon as। এখন এখানে একটু পার্থক্য, এই দুইটা এবং as soon as শুরুতে বসতে পারে, কিন্তু আবার as soon as এরা চাইলে মাঝখানেও বসতে পারে। তো যদি কোনো কারণে তিনটা আসে আবার তিনটাই শুরুতে শূন্যস্থান থাকে, তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? দুইটা ক্লজ থাকলে দিব as soon as, আর একটা ক্লজের জায়গায় দিব কি it there। এখন আমরা একটু খেয়াল করি, আমার এক নাম্বারটা বসে গেছে, দুই নাম্বারটা থেকে শুরুতে শূন্যস্থান আছে নাই, তিন নাম্বারটা থেকে শুরুতে শূন্যস্থান আছে নাই, চার নাম্বারটাতে আছে। দেখো কারণ হচ্ছে চার নাম্বারটাতে এখানে একটা ফুল স্টপ দিছে, তার মানে কি লাইন শেষ। যেহেতু লাইন শেষ মানে এই লাইনটা শুরুতে, এখানে বসতে পারে। এটা থেকে শুরুতে শূন্যস্থান আছে নাই, এখানে আছে নাই, দেখো জি নাম্বারে আছে। আবার আর কোন লাইনের শুরুতে আছে, দেখো এখানে আছে আই নাম্বার। কিন্তু আমরা আই নাম্বারটার উত্তর কি এখনো বলছি? আমরা অলরেডি কিন্তু আই নাম্বারটা বলছি যে এই দুইটা বাদে, যে এটা আর এটা বাদে যেখানে প্রশ্নবোধক হবে সেখানে বসবে হোয়াট ইফ। সেই হিসাব করলে এই যে এটা আর কোনটা প্রশ্নবোধক দুইটা পাইলাম, যে এই একটা এবং এই একটা, এটা বাদে কিন্তু আমার এই লাইনে প্রশ্নবোধক আছে, তার মানে এখানে হোয়াট ইফ কিন্তু বসে যাবে। তাহলে আমার এটাও শেষ, আমাদের চারটা গেল। এখন প্রশ্ন হচ্ছে আমি as soon as দিব কোথায়, ইট দিব কোথায়, দেয়ার দিব কোথায়? যদি আমরা খোঁজ করি তাহলে আমরা দেখব দুইটা লাইনের শুরুতে আমরা শুধু শূন্যস্থান পাইছি, একটা হচ্ছে জি নাম্বার আর একটা হচ্ছে কত নাম্বার, ডি নাম্বার। এখন বলো দেয়ার ইজ নট রাইট, এটা মিলবে না ইট ইজ নট রাইট, কোনটা মিলবে? দেয়ার ইজ নট রাইট না ইট ইজ নট রাইট, কোন কথাটা মিলবে? ইট ইজ নট রাইট। তার মানে তুমি বুঝতেছো এখানে ইট মিলবে, আর দেয়ার গোজ আ প্রভাব, এখানে দেয়ার মিলবে। অর্থাৎ যখন শুরুতে শূন্যস্থান থাকবে এবং ইট দেয়ার দুটোটাই থাকবে, তখন তুমি এভাবে মিল করার চেষ্টা করবা যে কোনটা দিলে মিলে। এরপরে তোমার আসতে পারে লেট অ্যালোন। এই দেখো এখানে আছে লেট অ্যালোন। আমি যেভাবে সিরিয়ালে বলতেছি এভাবে মাথায় রাখার চেষ্টা করবা। লেট অ্যালোন অর্থ হচ্ছে কোনো একটা বিষয় ভাবাই যায় না। ধরো একটা লোক দিনে 300 টাকা ইনকাম করতে পারে না, কষ্ট হয়, তাকে যদি তুমি বলো ভাই আপনি কি দিনে 3000 টাকা ইনকাম করতে পারেন, তখন সে কি বলবে? আরে 3000 টাকা তো দূরের কথা, 300 টাকা ইনকাম করতে পারে না, 3000 টাকার কথা তো কি ভাবাই যায় না। এই যে কোনো একটা জিনিস, একটা বাচ্চা উঠে এখনো দাঁড়াইতেই পারে না, তুমি যদি বলো সে কি হাঁটতে পারে, দৌড়াইতে পারে, তখন সে কি বলবে? তার অভিভাবক কি বলবে? সে তো দৌড়াবে তো দূরের কথা, সে তো এখন উঠে দাঁড়াইতেই পারে না। মানে দাঁড়াইতেই পারে না, সেটা হাঁটবে এটা তো ভাবাই যায় না। একজন লোক 2 মিনিট বাংলাতে বক্তব্য দিতে পারে না, তাকে যদি বলা হয় 10 মিনিট ইংরেজিতে বক্তব্য দেওয়ার জন্য, তখন সে কি বলবে? ইংরেজিটা তো ভাবাই যায় না, আমি বাংলাতেই তো বলতে পারবো না। তো এইরকম হচ্ছে লেট অ্যালোন। এখন দেখো এই লাইনটা তুমি আরো সহজে বুঝবা কিভাবে? সেন্টেন্সটা নেগেটিভ থাকবে। সেন্টেন্সটা কি থাকবে? নেগেটিভ। এখন তুমি যে লাইনটাতে নেগেটিভ ওয়ার্ড দেখবা, তুমি প্রথমে ধরে নিতে পারবা এটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন ভালো করে খেয়াল করে দেখো, এই যে লাইনটা এফ নাম্বার, মিতু ক্যান নট বাই আ মোবাইল ফোন ড্যাশ আ ল্যাপটপ। এখানে লেট অ্যালোন কি আছে? ক্যান নট আছে। এখন ধরো কোনো কারণে তোমার দুইটা লাইনে নেগেটিভ ওয়ার্ড আসছে, দুইটা লাইনে, তখন কি করবা? দুইটা লাইনে নেগেটিভ, এখন তুমি নেগেটিভ দেখে কি দুই লাইনে কি লেট অ্যালোন বসাই দিবা? না, এক্ষেত্রে কি করবা? যেই লাইনে শূন্যস্থানের আগের কাজটা সহজ আর পরের কাজটা কঠিন, তো লোকটা সহজটাই পারে না, কঠিনটা কি ভাবা যায়? এইরকম কম্পেয়ার করো। যদি কোনো কারণে দুই লাইন নেগেটিভ থাকে, আর যদি একটাতেই থাকে তাহলে তো ছক্কা, একটা আছে একটাতেই লেট অ্যালোন। কিন্তু যখন কোনো কারণে দুই লাইনে নেগেটিভ ওয়ার্ড আসে, তখন কি করবা? আগের কাজটা সহজ, পরের কাজটা কি কঠিন। তোমাকে বলছি তোমার পকেটে 10 টাকা নাই, আমাকে এক কাপ চা খাওয়াইবা। আমি তোমার যদি বলি আমাকে নিয়ে আজকে মাঝিতে বড় একটা রেস্টুরেন্টে খাওয়াইতে পারবা, তুমি মনে মনে কি বলবা? স্যার আপনার যে আমি এক কাপ চা খাওয়াবো এই টাকাই নাই, মাঝি রেস্টুরেন্টের কথা তো কি বাবাই জানে। এইটুকু। তাহলে লেট অ্যালোন গেল। এরপর বসানোর চেষ্টা করবা অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটার অর্থ হচ্ছে যেন বা মনে হয়, যেন বা মনে হয়। কনসেপ্ট ক্লিয়ার করবা, অ্যাজ ইফ অ্যাজ দো কখনো শুরুতে বসে না এবং একটা শব্দের পরেও বসে না। এর আগেও সাবজেক্ট ভার্ব থাকতে হবে, পরেও সাবজেক্ট ভার্ব থাকতে হবে। আগেও সাবজেক্ট ভার্ব থাকতে হবে, পরেও সাবজেক্ট ভার্ব থাকতে হবে। তো এখন আগের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, অবশ্যই পরের ভার্বটা ফার্স্ট ফর্ম থাকবে।
আর যে আগের ভার্বটা পাস্ট ফর্ম থাকে তাহলে পরের ভার্বটা থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন তুমি ধরো দুটা শূন্যস্থান পাইছো মাঝখানে, আগেও সাবজেক্ট ভার্ব আছে পরেও সাবজেক্ট ভার্ব আছে, তুমি কোন সেন্টেন্সে অ্যাজ ইফ অ্যাজ দো দিবে? যেই সেন্টেন্সে আগের ভার্ব প্রেজেন্ট, পরের ভার্ব পাস্ট ফর্ম, বা আগেরটা পাস্ট ফর্ম পরেরটা পাস্ট পারফেক্ট। একটু খেয়াল করো, আমরা এই নাম্বার বসাইছি, এখানে কি সাবজেক্ট ছাড়া এরপরে ভার্ব আছে? তাহলে কি শূন্যস্থানের আগে সাবজেক্ট ভার্ব আছে? এখানে কি বসবে? অ্যাজ ইফ অ্যাজ দো বসানোর জন্য কি বলছি? আগেও সাবজেক্ট ভার্ব থাকবে পরেও সাবজেক্ট ভার্ব থাকবে। তাহলে এখানে আগে সাবজেক্ট আছে ভার্ব নাই, মানে এখানে বসবে না। এখানে দেখো, এখানে রফিক অলওয়েজ মুভস উইথ সেন্টু, এখানে সাবজেক্ট ভার্ব আছে, আবার হি ওয়্যার হিজ ওয়েল উইশার এখানেও সাবজেক্ট ভার্ব আছে। তার মানে দাঁড়ালো কি, আগে এখানেও সাবজেক্ট ভার্ব আছে, এখানেও দেখো সোহান ওয়েন্ট হোম, এখানেও সাবজেক্ট ভার্ব আছে, এখানেও সাবজেক্ট ভার্ব আছে, দোনো সাইডে আছে না? জি স্যার। এখন দোনো সাইডে সাবজেক্ট ভার্ব, তাহলে আমি কোন লাইনে দিব অ্যাজ ইফ বা অ্যাজ দো? যেই লাইনে আগের ভার্ব প্রেজেন্ট পরের ভার্ব পাস্ট, আর যে আগেরটা পাস্ট হয় পরেরটা পাস্ট পারফেক্ট। তো এখানে দেখো, এখানে ওয়েন্ট হলো ফার্স্ট ফর্ম, আবার হিয়ার হলো ফার্স্ট ফর্ম, মানে ফার্স্ট পারফেক্ট টেন্সে নাই। এখন তোমরা যারা মনে করো ফার্স্ট পারফেক্ট টেন্স চিনি না, তারা কি করবা? ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই স্ট্রাকচারটা থাকলে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা কি হবে? পাস্ট। আগেরটা পাস্ট হলে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। এখানে পাস্ট আছে, এখানে কি পাস্ট পারফেক্ট আছে? নাই। এখানে আছে মুভস, এটা প্রেজেন্ট ফর্ম, এখানে আছে ওয়্যার ফার্স্ট ফর্ম, তাহলে এখানে আগেরটা প্রেজেন্ট পরেরটা পাস্ট আছে, তাহলে এখানে হবে অ্যাজ ইফ। এখানে হবে কি? অ্যাজ ইফ। তো এইভাবে বসানোর পরে তাহলে দেখো, আমাদের অ্যাজ সুন অ্যাজটা আমরা কোথায় বলছিলাম? ক্লজ দুটো লাগবে। এখন দেখো এই লাইনটাতে ক্লজ দুটো আছে, আর কোনটাতে নাই। কি রকম নাই? যেমন এখানে আগে সাবজেক্ট আছে ভার্ব নাই, তাহলে এখানে বসবে না। তাহলে এখানে বসবে কি? ওই অ্যাজ ইফ অ্যাজ দুটা কোথায়, অ্যাজ সুন অ্যাজটা কোথায় বসবে? এখানে বসবে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ লাস্টে গিয়ে তোমরা যেটা মিলানোর চেষ্টা করো সেটা হচ্ছে হ্যাড টু আর হ্যাড বেটার। যদিও আমাদের এখানে হ্যাড বেটারটা আছে, হ্যাভ টু নাই, এটা বেশিরভাগ সময় কনফিউশন ফেলে দিবে। হ্যাড বেটার নাকি হ্যাভ টু, হ্যাভ টু নাকি হ্যাড বেটার। তো তোমার পরীক্ষাতে যদি এরকম দোনোটাই আসে, তুমি কম্পেয়ার করবা, যে কাজটা তুমি করলে ভালো, না করলে সমস্যা নাই, সেটা হচ্ছে হ্যাড বেটার। আর যেটা তোমাকে অবশ্যই করতে হবে, না করে উপায় নেই, সেটা হচ্ছে হ্যাভ টু। যেমন ধরো তোমার জামাটা পুরনো হয়ে গেছে, তুমি কি আরেকটা জামা কিনতে বাধ্য, না কিনলে ভালো হয়? কিনলে ভালো হয়। তোমার পরীক্ষা ক্লাস সকাল 10টায় শুরু হবে, 10টার পরে গেলে তোমাকে হলে ঢুকতে দিবে না, তাহলে কি তুমি 10টার পরে গেলে ভালো হয়? 10টার ভিতরে গেলে ভালো হয় না? যেতেই হবে। তাহলে যেটা তোমাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে হ্যাভ টু, আর যেটা করলে ভালো হয়, না করলে সমস্যা নাই, সেটা হচ্ছে হ্যাড বেটার। তো এতটুকুই যদি তুমি ভালো মতো জানো, তোমার কপাল ভালো থাকলে তুমি পাশে ফাঁসো হয়ে যেতে পারো। আর না হলে এখান থেকে ম্যাক্সিমাম 7-8টা থাকেই, নতুন দুটো একটা করে অ্যাড করে। কারণ আমাদের 10টা শিখেই 10টা আসবে এমন তো না। তো যাই হোক, তোমরা কি পুরোপুরি বুঝতে পারছো কিনা এমনিতে? যে বুঝতে গো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এটা খুবই সুন্দর।